বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। হাসান সাহেব, আমি যেটা জানতে চাচ্ছিলাম বিশেষ করে পূর্বাচলের অভিজ্ঞতায় যে টাকার জন্য বাস্তবায়ন করা হচ্ছে না, সরকার যখন বিক্রেতা তখন আসলে সরকার প্রাইসিং এর ক্ষেত্রে কি রকম আচরণ করছে? আমাদের দেশের সরকারের প্রাইসিং পলিসি কমপ্লিটলি রং। এখানে যেটা হয়, আমরা 5 টাকার জিনিস 1 টাকায় দিয়ে দিই, অথবা 5 লাখ টাকার জিনিস 1 লাখ টাকায় দিয়ে দিচ্ছি, ফলে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি নিজে হিসাব করে দেখেছি যে 70,000 বা 80,000 প্লট পূর্বাচলে যেটা সরকার বিতরণ করলো, যেভাবেই করুক সেটা মোটামুটি ভাবে 1/4 1/5 দামে, এটা বাজারের মূল্যের চাইতে কম দামে দিয়ে দেওয়া হয়েছে। এবং এটা ধ্রুব সত্য, পত্রিকা খুললেও দেখা যায় পূর্বাচলের জমি বিক্রি হচ্ছে এবং গত 5-7 বছর ধরেই হচ্ছে। অ্যালটমেন্ট লেটার পাওয়ার সাথে সাথেই বিজ্ঞাপন শুরু হয়ে গেছে যে তারা টার্ন করে আবার ওই জমিটা 5 লাখ টাকা দিয়ে কিনে তারা 25 লাখ টাকা করে কাঠা বিক্রি করছে। কিন্তু সরকার কিন্তু এটা থেকে বঞ্চিত হলো। এই টাকাটার যদি কিছু অংশ সরকার নিতে পারত বা রাজুকের কাছে যেত, তাহলে এই 300 ফিট রাস্তা 3 বছর আগে শেষ হতে পারত এবং এই রাস্তার কোয়ালিটি বিশ্বমানের হতে পারত। কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত হলাম কেন? প্রাইসিং পলিসির কারণে। এটা কিন্তু শুধুমাত্র পূর্বাচলের ক্ষেত্রে না, ঢাকার সবগুলো প্লটে, মানে সবগুলো রেসিডেন্সিয়াল অ্যারেঞ্জমেন্টে এটা হয়েছে। এবং সরকার এক ধরনের দাতা হিসাবে কাজ করছে। দাতা কাদের জন্য? যারা অপেক্ষাকৃতভাবে ধনী, মধ্য আয়ের বা উচ্চ মধ্য আয়ের বা উচ্চ আয়ের লোক, তাদের জন্যই এই দাতা হিসাবে সরকার কাজ করছে। এবং এটা কিন্তু শুধু জমির ক্ষেত্রে নয়, আমরা গ্যাসের ক্ষেত্রে দেখছি, আমরা আরো অন্যান্য ক্ষেত্রেও দেখছি, যেখানে এই বিতরণ কার্যক্রম চলছে একটা নন ট্রান্সপারেন্ট ওয়েতে, এবং যেখানে মার্কেটের যে ভ্যালুয়েশনটা সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। যে কারণে সরকার, আমি বলি, যেমন আমরা যদি গ্যাসের কথাই ধরি, গ্যাসের প্রপার প্রাইসিং হলে এবং এই যে সিএনজি যদি প্রপার প্রাইসিংটা হতো, এই দুটো হাত থেকেই কিন্তু সরকার হাজার হাজার কোটি টাকা আয় করতে পারত। তার উপর তো আছে, ইনস্টেড অফ দ্যাট সরকার এখানে ভর্তুকি দিচ্ছে। তো আমার কথা হলো যে আমরা যে ভর্তুকি দিচ্ছি এবং আমাদের যে সব রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো আছে সেগুলোতে কয়েক হাজার কোটি টাকা বছরে ভর্তুকি দেওয়া হয়, এবং এটা কিন্তু 40 বছর ধরে করে আসছি আমরা, এবং আগামীতেও কোনো লক্ষণ নাই এটা কমার। 14,000 কোটি টাকা দিচ্ছে, 14,000 কোটি টাকা মাত্র ভর্তুকি দিচ্ছে বছরে। 14,000, হ্যাঁ, অর্থাৎ পদ্মা ব্রিজের 3/4 ওইখানে আমরা ভর্তুকি দিয়ে দিচ্ছি প্রত্যেক বছর। আমাদের এই যে আমাদের সরকারি ব্যাংকগুলো আছে এখানে এখন রিক্যাপিটালাইজেশন করতে আমরা 5,000 কোটি টাকা দিলাম। কেন দিলাম? অন্য সব ব্যাংকে হাজার কোটি টাকা লাভ করছে, আমরা এখানে লোকসান করছি। তো সরকারকে অবশ্যই বুঝতে হবে যে সরকারের কি দায়। সরকারের দায় তো অবশ্যই আছে। সরকারের দায় হচ্ছে রাস্তা বানানো, সরকারের দায় হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা দেওয়া, গরিবকে দেখা, হ্যাঁ, জনগণের স্বার্থ রক্ষা করা, এগুলো হচ্ছে সরকারের দায়। সরকারের দায় তো বিজনেস করা না। সরকারের তো ব্যাংকের প্রয়োজন নাই, সরকারের জমি বিতরণ করার প্রয়োজন নাই। ওই ডেভেলপমেন্ট আমি বলতে পারি, রাজুক যে প্রকল্প 15 বছর ধরে বা 20 বছর ধরে একটা প্রকল্প করে, সেটা ব্যক্তি খাতে যদি ম্যানেজ করে দেওয়া হয়, এটা 3 থেকে 4 বছরের মধ্যেই ওই প্রকল্প বাজারে সাপ্লাই করে দিবে, জমি এবং বাড়ি সহ। তো এগুলো তো এফিশিয়েন্টলি প্রাইভেট সেক্টর করতে পারে, কিন্তু আমরা তাদেরকে করতে দিচ্ছি না, তাদেরকে সহায়তা দিচ্ছি না, আমরা রাজুকের উপর ডিপেন্ড করছি। এটাই আমাদের বিরাট ক্ষতির জিনিস, যে কারণে ভোক্তার এই ধরনের অনিশ্চয়তা, ভোক্তা মনে করছে যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং আসলে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই উন্নয়নগুলি ঠিক মতো না হয় ঢাকা শহর একটা সাফোকেটিং অবস্থায় চলে আসছে সাধারণ মানুষ। অবশ্যই আমরা যখন দেখি যে গুলশান এভিনিউতে একটা জমি বিক্রি করে 150 কোটি টাকা পাচ্ছে একটা লোক, যে জমিটার দাম ছিল হয়তো 50,000 কোটি টাকা, সেখানে 150 কোটি টাকা সে নিচ্ছে, কিন্তু তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না ভার্চুয়ালি। এটা কোন ধরনের দুনিয়াতে হয়? আমাদের দেশ ছাড়া। আমেরিকা হলে তো এটা তাকে ট্যাক্স ফ্রি তো যেতে দিবে না, তাকে ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিয়ে ব্যাপক হারে করবে, তাকে ওটাকে করবে। তো আমরা আরো একটা জিনিস আমি বলি, অন্যান্য দেশে যেটা আছে, একটা বড় লোক যখন তার সম্পত্তি যখন নিজের ছেলেকে দিবে, সেটার উপরও কিন্তু তাদের ট্যাক্স দিতে হয়, সেটাকে বলে স্টেট ট্যাক্স। তার মৃত্যুর পরে তার সম্পত্তির উপর কিন্তু সরকারের ট্যাক্স করে, অটোমেটিক্যালি সন্তানের কাছে যায় না, এটা কিন্তু যাওয়ার প্রয়োজনও নাই। আমাদের দেশে এটা অটোমেটিক্যালি পুরোপুরি ভাবে সন্তানের কাছে চলে যায়, রাষ্ট্র এর থেকে ডিস্ট্রিবিউশন করতে পারে না। ফলে যাদের খুব ধনী, তাদের যে সম্পত্তির থেকে গরিবকে কিছু করবে সরকার, সেটা করতে পারছে না। আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে ট্যাক্স স্ট্রাকচারটাকে আরো প্রোগ্রেসিভ করে রাজস্ব আয়ের মাধ্যমে আমরা দরিদ্র ভোক্তাদেরকে, দরিদ্র জনগণকে আমরা আরো উচ্চ আয়ে এবং উচ্চতর ব্যবস্থাপনা, সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে তাদের কল্যাণ করতে পারি। সেটা না করতে পারলে কিন্তু সরকার হিসাবে
ব্যর্থতা থেকে সরকারকে ধনী হওয়ার চেষ্টা আগে সরকারকে করতে হবে, কারণ তাকে তো করতে হবে গরিবের জন্য, টাকা আসতে হবে। হ্যাঁ, এবং সেটা করতে হবে বড় লোকদের কাছ থেকে টাকাটা নিয়ে। ওই কনফিডেন্সটা হয়তো যে ট্যাক্স দিচ্ছে তার উপরে সরকার দিতে পারছে কিনা, যে সে টাকাটা দিলে আসলে এইটা কাউকে দিয়ে দিচ্ছে না, এটা আসলে সে ফেরতই পাবে সেবা ফল। একটা কথা কি, ট্যাক্স কেউ ইচ্ছে করে দেয় না, ট্যাক্স আদায় করে নিতে হয় সরকারকে। এটা কোর্সিভ মেকানিজম। ভালো কথা বলে লাভ নেই। আমাকে বলুক বিনয়ের সাথে আপনি ট্যাক্স দেন, আমি দেব না, আমি অল্প কিছু দিয়ে চলে যাব, আসলটা দেব না। আমাকে ঘাড় ধরে আদায় করে নিতে, ভয় দেখিয়ে আদায় করতে। যে কারণে আমেরিকান আইআরএস এর ভয়ে সবাই অস্থির, এবং সবচেয়ে বেশি কালেক্ট করে ইনকাম ট্যাক্স আমেরিকান আইআরএস দুনিয়ার সব দেশের চাইতে। এবং এটাই সত্য, ট্যাক্স আদায় করতে হবে, সাথে কিছু ইনসেন্টিভাইজ করতে পারে, কিন্তু বেসিক প্রিন্সিপাল হচ্ছে কিছুটা হলেও আমি যদি ট্যাক্স না দেই আমার যে শাস্তিটা হবে সেটা যেন আমার মাথায় সবসময় কাজ করে, তাহলে আমি ট্যাক্স দেব, তা না হলে আমি স্বচ্ছায় ট্যাক্স দেব না। আমরা কাজী সাহেব ফারুক সাহেবের কাছে আরেকবার যাবো, যে আমরা দেখলাম যে ঢাকা শহরে বাড়িতে বিনিয়োগ করা কোনো বুদ্ধিমানের কাজ না, এবং এটা রিটার্নও খুব কম, কিন্তু তারপরেও যারা ভাড়া থাকি আমরা, তাদেরকে কিন্তু একটা বড় চাপ বহন করতে হয়, এবং প্রতি বছরই এক ধরনের মানে রেইজ হয়, বাড়ি ভাড়া বৃদ্ধি হয়। তো এইটা আসলে ভোক্তা হিসেবে যারা ভাড়াটিয়ে তাদের মানে কি মনে হয় এই বিষয়টা নিয়ে? আসলে একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং আইনের বাস্তবায়নের অভাব। এই দুটো অভাব কিন্তু খুব দারুণভাবে প্রকট হয়ে দেখা দিয়েছে আমাদের দেশে। আপনি বাড়ি ভাড়ার কথা বলছেন, বাড়ি ভাড়া আইন আছে, আপনারা জানেন যে বাড়ি ভাড়া আইন আছে, কিন্তু এই আইনের কোনো কাস্টোডিয়ান নাই। কোন মন্ত্রণালয়ে আইনটি করেছেন, কারা এটা দেখশন করবেন, কেউ কিন্তু বলতে পারেন না। এটা নিয়ে বিগত সিটি কর্পোরেশনের একজন মেয়র সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আপনারাই তো এটা আইনের কাস্টোডিয়ান। বলে না না না, ও আইনের সচিব যিনি উনি ভালো জানেন। অর্থাৎ কোথাও লেখা নাই যে কে এটা দেখবেন। আসলে হওয়া উচিত এলজিআরডির আন্ডারে সিটি কর্পোরেশন কিংবা মিউনিসিপ্যালিটির উচিত এই আইনের বাস্তবায়ন করা উচিত, এবং কিভাবে করতে হবে, ভাড়াটিয়ারা কোনো অসুবিধা পড়লে কোথায় যেতে হবে তারাই করবেন। কথা বলা আছে যে রেন্ট কন্ট্রোলারের কথা, রেন্ট কন্ট্রোলার সম্পর্কে কেউ খুব একটা জানেন না। রেন্ট কন্ট্রোলার সাহেব আছেন কি আছেন না তাই জানা, শুধু বইয়ে লেখা আছে। সেই জন্য আমরা বলেছি যে ভোক্তাদের, যারা বাড়ি ভাড়া থাকেন, ভাড়াটিয়াদের সুবিধার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বাড়ি ভাড়া আইনটার খোলনলচে পাঠানো দরকার, নতুন করে আইনটা প্রণয়ন করে এর বাস্তবায়ন দরকার, এবং একটা মন্ত্রণালয়কে দেওয়া উচিত যে এই মন্ত্রণালয় এটা দায়িত্ব পালন করবে। তবে এবং আমি বারবার করে বলছি যে সেটা সিটি কর্পোরেশনকে মিউনিসিপ্যালিটির পরে দেওয়া উচিত, কেননা তারা ট্যাক্সটা আদায় করেন, হোল্ডিং ট্যাক্স কিন্তু তারাই আদায় করেন। একবার ঢাকা সিটি কর্পোরেশন চেষ্টা নিয়েছিল এবং বলেছিল যে রাস্তার ধারে বাড়ি হলে এত স্কোয়ার ফিটে এত টাকা, পরে সেখানে তারা রিট্রিট করেছেন, ফিরে এসছেন। এখন ওদেরকে বললেন আমরা জানি না, স্টেট অফিসার স্ট্রেট বলে দেন। এই যদি হয় সেই জন্য তাহলে আমাদের ভোক্তা কিংবা যারা ভাড়াটিয়া তাদের যে দুর্গতি, সে দুর্গতি তো মোচন হবে না। আর অপরপক্ষে বাড়িওয়ালাদের কথা, তাদের অনেক বক্তব্য থাকতে পারে, বক্তব্য আছে, কিন্তু ভাড়াটিয়াদের যে সুবিধাগুলো দেওয়া উচিত কিংবা যেভাবে ভাড়াটা বাড়ে এটা অযৌক্তিক হারে বাড়ে। সর্বত্র নয়, সবাই এরকম ইনজাস্টিস করেন না, কিন্তু অনেকে ইনজাস্টিস করেন। এরকম অনেক অভিযোগ আমরা পেয়ে থাকি, এবং অভিযোগ মিটিগেট করার জন্য আইনের সুবিধা নাই বলে আমরা খুব অসহায় বোধ করি এক্ষেত্রে, এবং সেখানে দেখা যায় যে ভোক্তারা সাফার করছেন। কদিন আগেও একটাই আসলে যে আমাকে বাড়ি থেকে জোর করে বাড়ি বের করে দিচ্ছে, বলছে যে আমার অমুক থাকবেন তমুক থাকবেন, অথচ আমি এই 10 বছর আমি এই বাড়িতে থাকি, ভাড়া হিসেবে আছি, আমি ন্যায্যভাবে ভাড়া দেই, এবং ভাড়া বর্ধিত হলে সে ভাড়া আমরা দেই। মাত্র গত জুন মাসে আবার 2,500 টাকা একসঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে। যুক্তি হারে সবকিছু তো যুক্তি থাকতে হবে, এবং যুক্তি নাই বলেই এই অসুবিধাগুলো হয়। আর একটা হচ্ছে যে আইন নাই বলে, আইন থাকতে হবে, আইনের সঠিক বাস্তবায়ন হতে হবে। আইনের যদি সঠিক প্রয়োগ না হয় তাহলে কিন্তু কখনোই কোনো কিছু হবে না। আরেকটা জিনিস, এখানে কোনো ধরনের ডকুমেন্টেশনও খুব একটা দেখা যায় না বাড়ি ভাড়ার ক্ষেত্রে। বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার কোনো ধরনের চুক্তি, প্রতি মাসে রসিদ দেখিয়ে ভাড়া দেয়া বা রসিদ বুঝে নিয়ে ভাড়া। আসল ব্যাপার হচ্ছে যে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার সঙ্গে যে সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক থাকা উচিত, এবং যে চুক্তি দিয়ে বাড়িতে উঠবেন এবং এই সুবিধাগুলো প্রদান করবেন, সেটা কিন্তু কখনোই ঘটে না, এবং কেউ বলেন না এই কারণে যে কে যায়। ধরো একটু আগে আমি বললাম যে স্লেভ লাইক টলারেন্স, তো ওরাও ওরকম টলারেন্স হয়ে গেছে।
ওই লাল দালানের কথা যদি কেউ মনে করে বলে যে যান রেন্ট কন্ট্রোলারে গিয়ে ভাড়া জমা দেন, লাল দালানের কথা শুনলে সবাই ভয় পান এবং ওদিকে জানি না। এটা একটা, আমি আইনমন্ত্রীকে বলেছিলাম, আইনমন্ত্রী বললো আপনারাই কেস করেন না কেন? তাই আমি বললাম মন্ত্রী মহোদয়, ওই আমরা যে আমরাও লাল দালানকে ভয় পাই, কিন্তু ওখানে গেলেই অসুবিধা। তা এখন কথা হচ্ছে যে আইনটা বাস্তবায়ন করার যে বিষয়টা, অন্যান্য দেশে কিন্তু আইন বাস্তবায়ন হয়। একটু এই আলোচনা, বিশেষজ্ঞ আলোচনা যে বললেন, এই আইনের কথাই কিন্তু বলছেন যে আইন যদি বাস্তবায়ন হতো তাহলে কিন্তু দেশের এই দুর্গতি থাকতো না, মানুষের এই দুর্গতি থাকতো না, এই সামঞ্জস্যহীনতা, আজকে অর্থনীতির যে ব্যবধান, এই ব্যবধানটাও থাকতো না। কিন্তু মুশকিল হচ্ছে, বলা হয় সরকার অব দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, ওটা কোনোটাই না। সকল সরকারের ক্ষেত্রে একেবারে এটা প্রযোজ্য। এটাই হচ্ছে বাস্তব অবস্থা এবং আমাদের জনগণ একেবারে দূর প্রমাণ হয়ে গেছে। জনগণের কথা কিছু বলে না, অথচ জনগণের কথা বলেই কিন্তু সরকারে আসা হয়, শাসন চালায়। কিন্তু যেই সরকার আসা হয় তখন জনগণ বলে জনগণ প্রতিশোধ নেবে, নেবে তা নেবে। এই যে টক এগুলো কিন্তু বাদ দিতে হবে। সেই জন্য একটা সুষ্ঠু নীতিমালা এবং আইন বাস্তবায়নের ব্যবস্থা করা দরকার। প্রো পিপুল একটা সরকার থাকা দরকার, তা নাহলে এখন তো এন্টি পিপুল সরকার চলতেছে সর্বত্র। আচ্ছা হাসান সাহেব, আমি একদম শেষে একটু মানে সামারির মতো জানতে চাইবো যে আসলে এই অর্থনৈতিক উন্নতির যে ধারাগুলি, সেটাকে মানুষের কাছে সুফল বয়ে দেওয়ার জন্য কি করা উচিত? মানুষের আমার যেটা হয়, এক্সপেকটেশন আর মিসম্যাচের একটা বড় কারণ হচ্ছে মানুষের ফ্রাস্ট্রেশনটা দৈনন্দিন জীবনে প্রচন্ড ভাবে আছে। সেটা বাজার করতে গেলে ফরমালিন যেরকম আছে, রিক্সা চড়তে গেলে রিক্সা চালকের সাথে দামাদামিতে ব্যাপারটা আছে, রাস্তাঘাটের দুর্ঘটনার ব্যাপারগুলো আছে, সব মিলিয়ে সুশাসনের অভাবটা প্রকটভাবে জনগণ মানসিকভাবে মানুষকে বিপর্যস্ত করে। অর্থনৈতিক একটা দিক তো আছেই, এটার সাথেও কিন্তু এটাকেও আমরা পরিবর্তন করতে পারি সুশাসনের মাধ্যমে। কাজেই আমি মনে করি আইনের প্রয়োগ অর্থাৎ সুশাসনের প্রয়োগ, আইনের প্রবর্তন অর্থাৎ সুশাসনের প্রচেষ্টা, এবং আমি মনে করি যদি আমরা সত্যিকার অর্থে জনগণের যে ইচ্ছা বা জনগণের যে স্বার্থ, ওই স্বার্থটাকে দেখে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপগুলো নিতাম, তাহলে কিন্তু এই দুর্ভোগটা থেকে জনগণ বেরিয়ে আসতে পারত এবং জাতি হিসাবে আমরা অনেক নিজেদেরকে সুখী বলে মনে করতে পারতাম। শামসুল আলম সাহেব, আমি জানতে চাইব যে সরকার যদি এই সেবাগুলি পৌঁছে দিতে চায়, আপনি বারবার যে কথাটা বলছিলেন যে সরকারকে আরো বেশি আয়ের দিকে মনোযোগী হতে হবে, মানুষকে হার্ট না করে আরো বেশি আয় করা কিভাবে সম্ভব? না, মানুষকে হার্ট বলতে সরকারকে বোঝাতে হবে সরকার যে আয়টা করছে সেটা আবার জনগণের জন্য। সরকার নিজে তো আর সেটা ভোগ করবেন না, সরকার করবেন যেটা সে বেতন ভাতা যা নিয়ম মাফিক ভাবে পান। সরকার আয় বাড়ানোর কথা এটাই বলা হচ্ছে যে সরকার যাতে যেখানে যেখানে প্রয়োজন সেখানে ব্যয়টা করতে পারেন। যে পূর্বাঞ্চলে যেতে 300 ফিট রাস্তা গাড়ি নিলে গাড়ি একদিনই শেষ হয়ে যাবে, এই অবস্থা। তো ওখানে টাকা নেই বিধায় এটা হচ্ছে। এই কথাটা আমরা বললাম যে আমাদের অনেকগুলো হাইওয়ে আজকে 4 লেন থেকে 6 লেন যাওয়া দরকার, 4 লেন সম্পন্ন হওয়া দরকার, হচ্ছে না কেন? আসলে মূলত টাকার অভাব। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমরা আজকে ডেডলাইন ঢাকায় আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আবার আগামী সপ্তাহে। ভালো থাকবেন।